বিমানের টায়ার কেলেঙ্কারি, চাঞ্চল্যকর তথ্য ফাঁস। বিমানবন্দরের দুর্নীতির গোপন দরজা খুলে দিল 10 টায়ার চুরি। অনুষ্ঠিত হলো বাংলাদেশ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক। 6 চুক্তি ও সমঝোতা স্মারক সই। রোহিঙ্গা প্রত্যাবাসন স্বপ্নে কক্সবাজারে 3 দিনের সংলাপ শুরু আজ। সংকট সমাধানে নতুন আশা। ভারতে অনুপ্রবেশের চেষ্টা, বাংলাদেশ পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা আটক, এখনো জানা যায়নি পরিচয়। এবং শক্তিশালী স্পিন আক্রমণে দল সাজালো আফগানরা, রশিদ খানের নেতৃত্বে এশিয়া কাপের দল ঘোষণা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক আমন্ত্রণ দুপুর 1টা সংবাদে, সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস। লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। চলে যাচ্ছি পুরো খবরে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মতো সংবেদনশীল এলাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অকশন শেড থেকে উধাও হয়েছে 10টি উড়োজাহাজের চাকা। কোটি টাকার সম্পদ এমনভাবে গায়েব হওয়ায় উঠেছে নিরাপত্তা ও দুর্নীতির প্রশ্ন। বিষয়টি নিয়ে ইতোমধ্যে 2 কর্মীকে বরখাস্ত ও তদন্ত কমিটি গঠন করেছে বিমান কর্তৃপক্ষ। তবে ব্যবহার অনুপযোগী এসব চাকার পেছনে রহস্যজনক লেনদেনের উদ্দেশ্য নিয়ে এখন চলছে জোর আলোচনা। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মতো অত্যন্ত সংবেদনশীল এলাকায় ঘটেছে এক অবিশ্বাস্য চুরির ঘটনা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অকশন শেড থেকে উধাও হয়ে গেছে 10টি উড়োজাহাজের চাকা, যার প্রতিটির মূল্য $5 থেকে $15,000। এ ঘটনায় যে প্রশ্ন উঠেছে তা হলো, অব্যবহৃত হলেও কোটি টাকার সম্পদ এত সহজে কিভাবে গায়েব হয়ে গেল। ঘটনার সূত্রপাত শনিবার। হ্যাঙ্গার কমপ্লেক্সের পাশে রাখা 10টি আনসার্ভিসেবল টায়ার হঠাৎ করেই উধাও হয়ে যায়। পরদিন বিমানের সহকারী ব্যবস্থাপক মোশারেফ হোসেন বিমানবন্দর থানায় সাধারণ ডায়েরি করেন। সেখানে উল্লেখ করা হয় চাকাগুলো নিখোঁজ, তবে সরাসরি চুরির কোনো অভিযোগ আনা হয়নি। তদন্তে উঠে আসে বিমানের 2 কর্মী অনুমতি ছাড়াই সেগুলো ইউএস বাংলা এয়ারলাইন্সের কাছে দিয়েছেন। বিমানের মহাব্যবস্থাপক এবিএম রওশন কবির জানান, ঘটনায় সংশ্লিষ্ট 2 কর্মকর্তাকে ইতোমধ্যেই বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি গঠন করা হয়েছে 4 সদস্যের তদন্ত কমিটি, যারা শুধু চাকাগুলোকে গায়েব হওয়ার রহস্যই নয়, বরং গেল 1.5 মাসে ঘটে যাওয়া সব কারিগরি সমস্যাও খতিয়ে দেখবেন। তবে রহস্য আরও ঘনীভূত হয় ইউএস বাংলার প্রতিক্রিয়ায়। সংস্থাটির মহাব্যবস্থাপক মোহাম্মদ কামরুল ইসলাম স্পষ্টভাবে জানান, ব্যবহার উপযোগী টায়ার কোনো কাজেই দরকার হয় না, বরং মেয়াদ উত্তীর্ণ হলে তা ট্রাকে ভরে আবর্জনা হিসেবে বাইরে পাঠিয়ে দেয়া হয়। আমাদের মনে প্রশ্ন জাগে, নষ্ট চাকার পেছনে এত বড় লেনদেনের উদ্দেশ্য আসলে কি? অনুষ্ঠিত হলো বাংলাদেশ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক। রোববার সকাল 10টায় শুরু হয়ে প্রায় 2 ঘণ্টা ধরে চলা এই বৈঠকে 2 দেশের মধ্যে 6টি চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের জন্য চূড়ান্ত হওয়ার কথা জানা গেছে। সমঝোতা স্মারকের মধ্যে 2 দেশের সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা বিলোপ, বাণিজ্য বিষয়ক জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠনের মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত আছে। সকালে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে বৈঠকের জন্য রাজধানীর সোনারগাঁও হোটেলে পৌঁছান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। এর আগে শনিবার দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব। যেকোনো মূল্যে রোহিঙ্গা সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদার ও প্রত্যাবাসন প্রক্রিয়ায় টেকসই সমাধানের পথ খুঁজতে কক্সবাজারে বসেছে 3 দিনের আন্তর্জাতিক সম্মেলন। রোববার থেকে আগামী 26 আগস্ট উখিয়ার ইরানি সেনাবাহিনী পরিচালিত হোটেল বে ওয়াচ মিলনায়তনে চলবে উচ্চ পর্যায়ের এই আয়োজন। টেকঅ্যাওয়ে টু দ্য হাই লেভেল কনফারেন্স অন দ্য রোহিঙ্গা সিচুয়েশন শীর্ষক এই স্টেক হোল্ডার্স ডায়ালগ যৌথভাবে আয়োজন করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় ও রোহিঙ্গা ইস্যু বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভের দপ্তর। এতে প্রধান অতিথি থাকবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস।
মিয়ানমারের রাখাইনে সামরিক জান্তার নির্যাতনের শিকার হয়ে 2017 সালে প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসেন 12 লাখেরও বেশি রোহিঙ্গা। আশ্রিত জীবনে বছর বছর বাড়ছে ভোগান্তি। অপরাধ, মাদক ও নানা সহিংস কর্মকাণ্ডে ক্ষতিগ্রস্ত হচ্ছে স্থানীয়রা। খুন, অপহরণ, ধর্ষণ, চাঁদাবাজি ও ইয়াবার দাপটে উখিয়া টেকনাফের জনজীবন অতিষ্ঠ। এই পরিস্থিতিতে বহু প্রতীক্ষিত আন্তর্জাতিক সংলাপকে প্রত্যাবাসন কার্যক্রম পুনরুজ্জীবনের এক নতুন সুযোগ হিসেবে দেখছেন স্থানীয়রা। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। গণ অধিকার পরিষদের আলোচনা সভা চলাকালে দুই পক্ষের মারামারির ঘটনা ঘটেছে। শনিবার বিকেলে উপজেলার বাইপাস সড়কের পাশে অবস্থিত গণ অধিকার পরিষদের কার্যালয়ে এই ঘটনা ঘটে। স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, গণ অধিকার পরিষদের ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ফরহাদ মিয়া ও সালথা উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি ফারুক ফকির দুজনেই ফরিদপুর 2 আসনের সম্ভাব্য এমপি প্রার্থী। কিন্তু আলোচনা সভার ব্যানারে ফরহাদ মিয়ার নির্বাচনী প্রচারণা শীর্ষক আলোচনা সভা লেখা ছিল। বিষয়টি ফারুক ফকিরের সমর্থকদের নজরে এলে তারা প্রতিবাদ জানান। এক পর্যায়ে দুই পক্ষের সমর্থকেরা হাতাহাতি ও মারামারিতে লিপ্ত হন। পরে সভায় উপস্থিত নেতারা পরিস্থিতি শান্ত করেন। দেশের 7 জেলার উপর দিয়ে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি সহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এজন্য সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। রোববার ভোর 5টা থেকে দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা সতর্ক বার্তায় আবহাওয়া অধিদপ্তর এই তথ্য জানিয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলগুলোর উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি সহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে আবহাওয়া অফিসের সামুদ্রিক সতর্ক বার্তায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আগামী সোমবারের মধ্যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। আমি তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। জানাবো আন্তর্জাতিক সংবাদ। দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয় মাদুরাইয়ের জনসভায় বিজেপিকে সরাসরি ফ্যাসিবাদী আখ্যা দিয়ে আলোড়ন তুলেছেন। বিজয়ের দাবি, বিজেপি ধর্মকে ব্যবহার করছে বিভাজনের হাতিয়ার হিসেবে এবং দুর্বল করে দিচ্ছে ভারতের গণতান্ত্রিক ভিত্তি। তিনি বলেন, এই লড়াই কেবল রাজনীতি নয়, আদর্শের যুদ্ধ, যেখানে তার দল দাঁড়ানোর ক্ষমতা ধর্মনিরপেক্ষতা ও ন্যায় বিচারের পক্ষে। দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয় আবারও প্রমাণ করলেন, তিনি শুধু চলচ্চিত্রের নায়ক নন, রাজনীতির মঞ্চেও ঝড় তোলার ক্ষমতা রাখেন। মাদুরাইয়ে নিজ দলের সম্মেলনে দাঁড়িয়ে তিনি ভারতের রাজনৈতিক অঙ্গনে আলোড়ন সৃষ্টি করলেন। বিজয় সরাসরি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপিকে ফ্যাসিবাদী দাবি করে বলেন, এই লড়াই আর শুধু রাজনীতির লড়াই নয়, এটি আদর্শের যুদ্ধ। তার ভাষায়, বিজেপি ধর্মকে ব্যবহার করছে বিভাজনের হাতিয়ার হিসেবে এবং একই সঙ্গে দুর্বল করছে গণতন্ত্রের ভিত। তাই বিজেপি তার কাছে সবচেয়ে বড় আদর্শগত শত্রু। বিজয়ের বক্তব্য নিয়ে সংবাদ সংস্থা পিটিআই, এএনআই থেকে শুরু করে হিন্দুস্তান টাইমস ও ইন্ডিয়ান এক্সপ্রেস পর্যন্ত সব বড় গণমাধ্যম শিরোনাম করেছে। তাদের বিশ্লেষণে বলা হয়, এই মন্তব্য শুধু তামিল রাজনীতি নয়, গোটা দেশেই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠবে। তবে শুধু বিজেপি নয়, বিজয় তার আক্রমণের তালিকায় রেখেছেন ডিএমকে-কেও। তবে তিনি স্পষ্ট করেন, ডিএমকের সঙ্গে তার লড়াই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার, আর বিজেপির সঙ্গে তার সংঘাত একেবারে আদর্শিক স্তরে। তার দলের মূল নীতি হল সমতা, ধর্মনিরপেক্ষতা, মুক্ত চিন্তা আর সামাজিক ন্যায় বিচার, যা বিজেপির নীতির বিপরীতে দাঁড় করায় তাকে। 2024 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে বিজয়ের দল তামিলনাড়ুতে দ্রুত জনপ্রিয়তা পেয়েছে।
কোটি কোটি তরুণ এখন তার শক্তিশালী সমর্থক। মাদুরাইয়ের সভায় সমর্থকদের উল্লাসে প্রতিটি বাক্য যেন দাবানলের মতো ছড়িয়ে পড়ছিল। হিন্দুস্তান টাইমস মন্তব্য করেছে, একজন তারকা রাজনীতিকের মুখে ফ্যাসিবাদী বিজেপি শব্দ শুধু বিতর্কই নয়, জাতীয় রাজনীতিতেও নতুন হিসাব খুলে দেবে। যদিও বিজেপির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া আসেনি, তবে রাজনৈতিক মহল নিশ্চিত এই বক্তৃতা আগামী নির্বাচনের সমীকরণে বড় প্রভাব ফেলতে পারে। বিজয়ের কণ্ঠে শেষ বার্তাটি ছিল আরও স্পষ্ট। তিনি বলেন, আমরা নীরব দর্শক হয়ে থাকতে পারি না, এখনই ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তার এই ঘোষণা যেন ভারতীয় রাজনীতিতে এক নতুন লড়াইয়ের সূচনা। তুষার ইসলাম, জাগো নিউজ। সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে বাংলাদেশের এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাকে আটক করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শনিবার পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা সীমান্ত থেকে তাকে আটক করা হয়। কর্মকর্তাদের বরাতে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, শনিবার সন্ধ্যা 6টা থেকে 7টার মধ্যে হাকিমপুর সীমান্ত ফাঁড়ির কাছে বিএসএফ সদস্যরা ওই বাংলাদেশি পুলিশ কর্মকর্তাকে আটক করেন। পরে প্রটোকল অনুযায়ী তাকে পশ্চিমবঙ্গ পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটক বাংলাদেশি পুলিশ কর্মকর্তার নাম পরিচয় এখনো জানা যায়নি। গাজা সিটির ভেতরে আরো অগ্রসর হয়েছে ইসরায়েলি সেনারা। একদিনের হামলায় অন্তত 63 ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে নারী ও শিশু রয়েছে। এদিকে জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে গাজায় দুর্ভিক্ষ ঘোষণা করেছে, যা মধ্যপ্রাচ্যে প্রথম। গাজা সিটির আরো গভীরে প্রবেশ করেছে ইসরায়েলি সেনারা। এ সময় ইসরায়েলি হামলায় একদিনে অন্তত 63 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে চিকিৎসা সূত্র। নিহতদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে। শনিবার আল জাজিরা আরাবিকের পাওয়া ভিডিওতে দেখা যায়, ইসরায়েলি ট্যাঙ্ক গাজার সাবরা এলাকায় ঢুকে পড়েছে। সাবরা শহর জেইতুন অঞ্চলের কাছে অবস্থিত, যা গত এক সপ্তাহ ধরে অব্যাহতভাবে ইসরায়েলি বাহিনীর লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। শনিবার দিনের শুরুতে দক্ষিণ গাজার খান ইউনিসের উত্তর পশ্চিমের আস্তা এলাকায় বাস্তুচ্যুত পরিবারগুলোর তাঁবুতে গোলাবর্ষণ করে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত 16 জন নিহত হন, যাদের মধ্যে 6 জন শিশু। একই দিন মানবিক সহায়তা সংগ্রহ করতে গিয়ে অন্তত 22 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। খান ইউনিসের দক্ষিণ পূর্বে মোরাক অ্যাক্সিসের কাছে একজন ও ইসরায়েল নিয়ন্ত্রিত নেটজারিন করিডোরের কাছে আরেকজন ফিলিস্তিনি ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত হন। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত 24 ঘন্টায় অপুষ্টি ও অনাহারে আরও 8 জন মারা গেছেন, যাদের মধ্যে 2 জন শিশু। ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে এই পর্যন্ত অনাহারে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 281 জনে। তাদের মধ্যে অন্তত 114 জন শিশু। শুক্রবার জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে গাজায় দুর্ভিক্ষ ঘোষণা করেছে। এটি মধ্যপ্রাচ্যে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে দুর্ভিক্ষ ঘোষণার ঘটনা। জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস এই পরিস্থিতিকে মানবসৃষ্ট বিপর্যয় বলে বর্ণনা করেছেন। They can violate United Nations Charter. They can turn a blind eye to international human rights conventions or the decisions of international courts. বিশ্বব্যাপী ক্ষুধা নিরীক্ষা সংস্থা আইপিসি জানিয়েছে, গাজায় প্রায় 5,14,000 মানুষ দুর্ভিক্ষে ভুগছে। সেপ্টেম্বরের শেষ নাগাদ এই সংখ্যা বেড়ে 6,41,000-এ পৌঁছাতে পারে। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, জাতিসংঘের এই ঘোষণা প্রশংসনীয় হলেও অনেক দেরিতে এসেছে। তাদের ভাষায়, অনাহারের প্রকৌশল গণহত্যার অংশ, যার মধ্যে স্বাস্থ্য খাত সহ বিভিন্ন খাত ধ্বংস, গণহত্যা ও প্রজন্ম নিশ্চিহ্ন করার নীতি অন্তর্ভুক্ত। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সমর্থনে গত 27 মে থেকে ইসরায়েল নিজস্ব সহায়তা সরবরাহ ব্যবস্থা চালু করেছে। তবে জাতিসংঘ প্রধান ত্রাণ সংস্থাগুলো একে অবৈধ ও মানবিক নীতির পরিপন্থী বলে প্রত্যাখ্যান করেছে। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে।
সংযুক্ত আরব আমিরাতে আসন্ন টি-20 এশিয়া কাপের জন্য রশিদ খানের নেতৃত্বে 17 সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান। অধিনায়ক রশিদ সহ নুরু আহমেদ, মুজিবুর রহমান, এম গাজানফার এবং মোহাম্মদ নবীকে নিয়ে শক্তিশালী স্পিন আক্রমণে দল সাজিয়েছে আফগানরা। গেল টি-20 বিশ্বকাপে ভারতের পর এশিয়ার দ্বিতীয় সেরা দল ছিল আফগানিস্তান। তবে 2025 সালে তারা একটি টি-20 ম্যাচও খেলেনি। এমনকি গত 12 মাসে সব মিলিয়ে 3টি টি-20 খেলার সুযোগ হয়েছে আফগানদের, সেটাও জিম্বাবুয়ের বিপক্ষে। এশিয়া কাপে বি গ্রুপে আফগানিস্তানের প্রতিপক্ষ হিসেবে আছে বাংলাদেশ, হংকং এবং শ্রীলঙ্কা। এই গ্রুপে রয়েছে ভারত, ওমান, পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাত। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বিমানের টায়ার কেলেঙ্কারির চাঞ্চল্যকর তথ্য ফাঁস। বিমানবন্দরের দুর্নীতির গোপন দরজা খুলে দিল 10 টায়ার চুরি। অনুষ্ঠিত হলো বাংলাদেশ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক। 6 চুক্তি ও সমঝোতা স্মারক সই। রোহিঙ্গা প্রত্যাবাসন স্বপ্নে কক্সবাজারে 3 দিনের সংলাপ শুরু আজ। সংকট সমাধানে নতুন আশা। ভারতে অনুপ্রবেশের চেষ্টা। বাংলাদেশ পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা আটক, এখনও জানা যায়নি পরিচয়। এবং শক্তিশালী স্পিন আক্রমণে দল সাজালো আফগানরা। রশিদ খানের নেতৃত্বে এশিয়া কাপের দল ঘোষণা। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন দুপুর 3টার সংবাদ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।